রাও রয়েছেন। আমি কয়েকটা ক্ষেত্র একটু উল্লেখ করে আপনার কাছে জানতে চাই। আপনি বিয়ের কথা বলছিলেন, আমি বিবাহ বিচ্ছেদের কথাও যদি বলি, হিন্দুদের একরকম নিয়ম রয়েছে, মুসলিমদের একরকম নিয়ম রয়েছে, খ্রিস্টানদের একরকম নিয়ম রয়েছে। ভরণ পোষণ, দত্তক গ্রহণ, অভিভাবকত্ব, উত্তরাধিকার, সম্পত্তি বন্টন, উইল এবং উত্তরসূরি নির্ধারণ, এগুলোর ক্ষেত্রে তাহলে কিভাবে প্রযোজ্য হবে? কারণ মুসলিম শরিয়ত লতে একরকম বলা রয়েছে, হিন্দু অ্যাক্টে একরকম বলা হয়েছে, খ্রিস্টান লতে একরকম বলা হয়েছে। দেখুন, এটা না একটু কমপ্লিকেটেড ইস্যু, যে কারণে এটা নিয়ে বহু চর্চা হয়েছে এবং এই চর্চাটা একটা আনসেটেলড বা আনরিজলভ জায়গাতে রয়েছে। যেমন ভারতবর্ষের সংবিধানে কিন্তু ইউনিফর্ম সিভিল কোড চালু করা হবে, এই জায়গাটা কিন্তু বলে দেওয়া ছিল অলরেডি। যে আর্টিকেল বলছে যে ভবিষ্যতে, মানে আফটার ফরমেশন অফ কনস্টিটিউশন, এবং ভারতবর্ষ সরকার এবং ফেডারেল গভর্নমেন্ট, স্টেটের কিছু পাওয়ার রয়েছে, ওই জায়গাগুলোতে সময় আসলে আমি ডিটেলে ঢুকবো। মানে জিনিসটা খুব সরল নয়, প্রত্যেকটা পয়েন্টই বলতে তখন একটু একটু করে সময় লাগে। কিন্তু কনস্টিটিউশনে বলা আছে যে গভর্নমেন্ট উড এন্ডেভার যে যাতে এক আইন চালু করে, সেটা সুবিধার জন্য। কিন্তু এটা তাহলে এতদিন হয়নি কেন বা চালু হয়নি কেন? দুটো বেসিক জায়গায় অসুবিধা হয়, মানে প্রেডিকামেন্ট আসে দুটো জায়গা থেকে। একটা হচ্ছে কনস্টিটিউশন বলছে সরকারের ডাইরেক্টিভ প্রিন্সিপাল, যেটা সরকারের ডিউটি, আর একটা জায়গায় হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এবং সিটিজেনের ডিউটি। আর কনস্টিটিউশনের একদম বেসিক হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস কোনো রকম ভাবে ভায়োলেশন না করে সরকার তার ডাইরেক্টিভ প্রিন্সিপালস গুলোকে ইমপ্লিমেন্ট করবে। তো সেই ডাইরেক্টিভ প্রিন্সিপালে গিয়ে যদি দেখা যাচ্ছে ইউনিফর্ম সিভিল কোডে যেতে হবে, তখন কিন্তু ইউনিফর্ম সিভিল কোডে যেতে গেলে যে ফান্ডামেন্টাল রাইটস প্রত্যেকটা লোকের, তার রিলিজিয়াস রাইটটাও ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে। সম্ভবত সেই জায়গা থেকে, সেই রিলিজিয়ানের রিপ্রেজেন্টেটিভ থেকে বা সেই সমস্ত রিলেটিভ জায়গাগুলো থেকে তাদের মতামত নিয়ে এবং তাদের ফান্ডামেন্টাল রাইট ব্রিচ না করে এই ইউনিফর্ম সিভিল কোড কে ইমপ্লিমেন্ট করতে হবে এবং একটাকে সেইভাবে বানাতে হবে। এই প্রসেসটা প্রচন্ড জটিল। যেমন একখানা রিসার্চ আছে, একখানা ওপিনিয়ন রয়েছে যে আফটার 1950 কনস্টিটিউশন যখন থেকে অ্যামেন্ড হলো, যে কেন ইউনিফর্ম সিভিল কোড তখনই চালু হয়নি। তখন এরকম একটা বক্তব্য ছিল, অলরেডি ভালনারেবল সোসাইটি, আমি এটা চালু করতে গেলে সমস্ত জায়গা থেকে যে পজিটিভ ফিডব্যাকটা পাবো, এই ভালনারেবল সিচুয়েশনে সেই ফিডব্যাকটা এমন হতে পারে যে সবাইকে খুশি করা গেল না, এবং সেই খুশি করাটা যদি ফান্ডামেন্টাল রাইটসে গিয়ে হিট করে, তখন কিন্তু আমার এই অ্যাক্ট আটকে যাচ্ছে। এই কারণটাতে তখন সেলিমদা, তখন একটা কারণ দেখানো হয়েছিল 1950 সালে, বি আর আম্বেদকর তিনি এর পক্ষে ছিলেন না। তার কারণ হচ্ছে দেশভাগে এমনিতেই মানুষ বিপর্যস্ত, সুতরাং সেখানে যদি ইউনিফর্ম সিভিল কোডটা চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেখানে সংখ্যালঘু যারা রয়েছেন তারা সেখানে নিরাপত্তা বোধ করবেন না। এইরকম একটা কথা তখন সেখানে উল্লেখ করা ছিল। কিন্তু এত বছর পর, 1950 সালের পর 76 বছর চলে গেছে, এটা যদি চালু করার হতো সংবিধানে যখন রয়েছে, তাহলে তো এটা আরো আগেই চালু হতে পারতো। 76 বছর পরে কেন এটা নিয়ে ভাবতে হবে? একদম ওই চালু হতে গিয়ে এই যে ব্যালেন্স রাখাটা, যে সরকারের দায়িত্ব এবং ফান্ডামেন্টাল রাইটস প্রোটেকশন, এই দুটোকে কিন্তু একসঙ্গে এক রিদিমে আসেনি। এবং সরকার সবসময় ভেবে এসেছে এই এক রিদিমে না আসলে তার কি অবভিয়াসলি আইনের সঙ্গে একটা সোশ্যাল ইম্প্যাক্টও চলে আসে। হয়তো ওই সোশ্যাল ইম্প্যাক্টের কথা ভেবে, বা যেটা আপনি বি আর আম্বেদকর বললেন সেই পজিশনে যেটা ছিল সেই পজিশনে করতে পারেনি। তারপরে সিচুয়েশন যে চেঞ্জ হয়েছে, যে 70 বছরের কথা বললেন, ওই সোশ্যাল ইম্প্যাক্ট এবং ভালনারেবিলিটি সেটা কি চেঞ্জ হয়েছে কি হয়নি, এই জায়গাটাতে কিন্তু একখানা ডার্ক এরিয়া রয়েই গিয়েছিল। বা এই চেঞ্জ হয়েছে কি হয়নি তার জন্য কোনো কমিটি গঠন, মানে ওই প্রসেসটাকে সত্যি করে বলা যেতে পারে একটা অস্বস্তিকর জায়গা, ওই জন্য অস্বস্তির জায়গাতেই রেখে দেওয়া রয়েছে। যেটা আজকে মনে হচ্ছে এই অস্বস্তিটা হয়তো কাটানোর চেষ্টা হতে পারে। এখন সেই অস্বস্তি কাটাতে গিয়ে অস্বস্তি বাড়বে না কাটবে, এটা হয়তো একটা রাজনৈতিক বিশ্লেষণ বা পরবর্তীকালে দেখা যাবে। বাট এটার মধ্যে যে লিগ্যালিটি পার্ট রয়েছে এবং লিগ্যাল প্রসেস থেকে ইউনিফর্ম সিভিল কোড চালু হবে, বাট উইদাউট টাচিং এনিবডিজ ভালনারেবিলিটি,
এনি রিলিজিয়ান, স্পেশালি যেটা মাইনরিটি বললেন, মাইনরিটি বলতে বেশ কিছু ধর্মের অস্তিত্ব আমাদের দেশে রয়েছে, পার্সি, খ্রিস্টান, মুসলিম, জৈন। শিখ জৈনও, যদিও শিখ জৈন দেখুন হিন্দু লকেই মোটামুটি ফলো করে, বাট যদি লিটারেলি আপনি ধরেন থিওরিটিক্যালি, তাহলে দোজ আর অলসো মানে মেজর রিলিজিয়ান বাদ দিলে সবই তো মাইনরিটির মধ্যে পড়ে যাচ্ছে। সেই ভালনারেবিলিটিটার জন্য হয়তো এই পজিশনটা এতদিন পর্যন্ত ওইভাবে একদম একদম এক আইন বা অভিন্ন দেবানবিধি যদি চালু হয়, যেমনটা আমরা গোয়ার ক্ষেত্রে দেখছি, আসামের ক্ষেত্রে দেখছি, বা উত্তরাখণ্ডের ক্ষেত্রে দেখছি, যদি পশ্চিমবঙ্গে চালু হয় বা একটা সময় যদি গোটা দেশে চালু হয়, তাহলে কি মুসলিমরা মানবেন? কারণ অনেক ক্ষেত্রে তাদের সেই শরিয়াতে গিয়ে ধাক্কাটা লাগবে। বিশিষ্ট আইনজীবী শেখ সেলিম রহমান আমাদের সঙ্গে রয়েছেন। সেলিমদা, যদি এইরকম এক আইন আনা হয়, তাহলে সেখানে কোনো কোনো ক্ষেত্রে যেগুলো বলা হচ্ছে, আমরা গোয়া, আসাম বা উত্তরাখণ্ডের প্রসঙ্গ টেনেই যদি বলি, যে বিবাহের ক্ষেত্রে একটাই বিয়ের কথা বলা হচ্ছে এবং সেখানে নির্দিষ্ট নিয়ম মেনে বলা হচ্ছে। উত্তরাধিকার সূত্রে ছেলে মেয়ে তাদের কাছে কতটা সম্পত্তি যাবে সেটাও আইন মেনে করা হচ্ছে। মুসলিম সম্প্রদায় তারা অনেক ক্ষেত্রে এই একটা বিয়ে করা বা সম্পত্তি বন্টন ছেলে এবং মেয়েদের মধ্যে সমানভাবে না করে তারা অনেকটা অন্যরকমভাবেও করে থাকেন। এগুলো কি তাহলে মুসলিমরা মানবে না? মানতে পারবেন কি তারা? না, দেখুন, এই সম্পত্তি বন্টন শরিয়ত ল মেনেই চলে এবং বৈবাহিক সম্পর্কটাও শরিয়ত ল মেনে চলে। কিন্তু যে দেশে আপনি বসবাস করবেন সেই দেশের আইন আপনাকে ফলো করতে হবে। এটা কিন্তু যখনই মানে একটা সময় ধরুন আপনার হাতে মানে চয়েস ছিল আপনি কোন দেশে বাস করবেন। আমি ভারতবর্ষের ওই স্বাধীনতা বা ওই সমসাময়িক সময় বলি, তখন কিন্তু ধরুন যে মুসলিমরা বেছে নিয়েছিল ভারতবর্ষে বসবাস করবে, তারা তো কনস্টিটিউশন মেনেই সেই সিদ্ধান্তটা নিয়েছিল এবং কনস্টিটিউশন বলেই দিয়েছিল সেই সময় যে ইউনিফর্ম সিভিল কোড চালুর এন্ডেভার নেওয়া হবে। তো যদি দেখা যায় কিছু ক্ষেত্রে শরিয়ত ল আর এই যে ইউনিফর্ম সিভিল কোডের আইনের মধ্যে ডিফারেন্স আসছে, তখন কিন্তু ওভার পাওয়ারিং এফেক্ট থাকবে এই ইউনিফর্ম সিভিল কোড। আদারওয়াইজ নর্মালি এখনো পর্যন্ত আমাদের যে আইন আছে, জেনারেল লয়ের উপরে স্পেশাল অ্যাক্ট কিন্তু ওভার পাওয়ার করে। আর এই মুসলিম শরিয়াত আইন বা খ্রিস্টান বিয়ে এবং ডিভোর্স অ্যাক্ট বা সাকসেশন অ্যাক্ট যেগুলো আছে, এগুলো সব স্পেশাল অ্যাক্ট, তো সেগুলো ওভার পাওয়ার করে জেনারেল লকে। কিন্তু যে ইউনিফর্ম সিভিল কোড আসবে, এই স্পেশাল অ্যাক্টগুলো মানে রিলিজিয়াস রিলেটেড যে অ্যাক্টগুলো, এগুলোর উপরে কিন্তু ইউনিফর্ম সিভিল কোড প্রেফার করবে। তো প্রেফার করলে তখন সেই জনগোষ্ঠী মানবে কি মানবে না, প্রথম কথা এফেক্ট করলে মানতে হবে, দ্যাট ইজ দ্য প্রাইমারি। এবং যখন আপনি সিটিজেনশিপ নিলেন বা সেই দেশের সিটিজেন হয়েই রইলেন, আপনার হাতে অপশন থাকুক না থাকুক, দিস ইজ নর্মাল যে আপনাকে সেই আইন মেনে চলতে হবে। ওই ভালনারেবিলিটিটা মানবে কি মানবে না আগে হয়তো